This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ যতটা রঙিন এই মুহূর্তে পরিস্থিতিটা একেবারেই রঙিন নয়। অত সোজা যে শেখ হাসিনাকে ঢুকলে ফাঁসিতে চড়িয়ে দেবো, চীনে গিয়ে চিকিৎসা করাবো, এই সমস্ত আওয়াজ দেওয়া যায়। বাস্তবিক পরিস্থিতিতে ওটা হয় না। যে নির্বাচনে কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে ফাঁসিতে চড়াবার পর নির্বাচন, এনসিপি বলছে, এনসিপি নতুন দল ওই সার্জিস আলম। রাজনৈতিক প্রশ্নে বাংলাদেশের শুধু কি আওয়ামী লীগ, কোন রাজনৈতিক দল আছে যে বলতে পারে যে সে সহিংসতার পথ নেয়নি? যে নাগরিকরা এত অত্যাচার সহ্য করেছে, তারপর জুলাই আগস্টে তাদের উপর এত কিছু ঘটনা ঘটেছে, তারপরে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে, ঠিক স্কুল কলেজে যেতে পারছে না বাড়ির ছেলে মেয়েরা, ঠিক মতো করে পড়াশোনার পরিবেশ নেই, কিছুই নেই। তারপর অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন দিয়েছে। ডক্টর ইউনূসের চিরকৃতজ্ঞ থাকা উচিত। তোমার আকাশ থেকে আমার জন্য কেবলই লাবণ্য ঝরে না, মেঘ জমে শিশিরের ঘাম হয়ে, শিলা ও পাথর জমে মেঘে বৃষ্টির নাম করে। হাওয়ার চাদর উড়িয়ে তোমার অস্তিত্ব নামে নেমে আসে আমার পাতা ও কাণ্ডের ওপর। পাখির পালক হয়ে স্নিগ্ধতা গড়িয়ে পড়ে, কোনো কিছু স্নেহ নয়, প্রিয়তা নয়, পাথর গড়িয়ে পড়ে চলে যায়। তোমার জন্য কবিতা, সমুদ্রগুপ্তের লেখা এই বিখ্যাত কবিতা প্রিয় বাংলাদেশের জন্য। কিন্তু কবিতার ঢঙে বাংলাদেশ যতটা রঙিন এই মুহূর্তে পরিস্থিতিটা একেবারেই রঙিন নয়। সেই 5ই আগস্ট থেকে শুরু হয়েছিল, চিত্রের কোনো পরিবর্তন নেই। প্রত্যেক মুহূর্তেই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বদলে বদলে যাচ্ছে। আরপাস নিউজের এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনাদের সঙ্গে আমি রয়েছি এবং সোশ্যাল প্ল্যাটফর্মেও আপনারা সবসময় বাংলাদেশ সংক্রান্ত আপডেট পাচ্ছেন। আমি সুচারু মিত্র। বাংলাদেশের হলোটা কি, আর নির্বাচন কবে হবে? আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? নির্বাচনের দিন ঘোষণার পরেই হাসিনা বাংলাদেশ ঢুকবেন না তো? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। আর আজকে ব্যাখ্যা বিশ্লেষণে আমরা প্রত্যেকবার যাকে পাই, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদার থেকে সেই ব্যাখ্যা বিশ্লেষণ নেব। সুজিতদার একটা দুর্দান্ত সমুদ্রগুপ্তের কবিতা দিয়ে শুরু করলাম, মানে তার প্রিয় বাংলাদেশকে নিয়ে তিনি এই লেখাটা লিখেছেন। বাংলাদেশের পরিস্থিতি তো এখন আর তা নেই, সংস্কৃতি কৃষ্টি সবকিছু ভুলতে বসেছে দেশটা। এমন পরিস্থিতিতে এখন সবার কাছে একটাই মৌলিক প্রশ্ন, নির্বাচন কবে? সম্প্রতি বিবিসিকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবেন কি নেবেন না সেটা তিনি সিদ্ধান্ত নেবেন না, সেই সমস্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আক্ষরিক অর্থে নির্বাচনটা কবে? নির্বাচন ব্যাপারে নির্বাচন কমিশন তার যে শেষ বিবৃতি আমরা শুনেছিলাম, সেটাতে বাংলাদেশের নির্বাচন কমিশন তারা জানিয়েছিল তারা প্রস্তুত আছে। মানে যে এখানে ভারতেও যেরকম নির্বাচন কমিশন প্রত্যেক মুহূর্তে ইলেকটোরাল রোল যেটাকে বলে, নতুন ভোটার ইনক্লুড করা, যারা মারা গেছে তাদেরকে এক্সক্লুড করা, এই কাজগুলো তারা তাদের মতো করে এগিয়ে রেখেছে। এবার নির্বাচন যদি বাংলাদেশে করতে হয়, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে করতে হয়, যেটা পরিষ্কার হয়ে গেছে, ডক্টর ইউনূস বলেইছিলেন। শুধু এবারের যে সাক্ষাৎকার বিবিসি যেটা তুমি বললে সেটা নয়, এই সাক্ষাৎকার অনেকেই শুনেছে, আমিও শুনেছি। ডক্টর ইউনূস আগেও বলেছিলেন যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তো নির্বাচনটা হবে এবং তারা ঠিক করবে কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদ্বন্দ্বিতা করা এক জিনিস এবং হচ্ছে আইনের সাপেক্ষে নিয়ে এসে বিচার করা আরেক জিনিস। সেটা শেখ হাসিনার বিরুদ্ধে তারা বিচার করবেন, কিন্তু খুব একটা যে শেখ হাসিনা এই বিষয়টাকে গুরুত্ব বা পাত্তা দিচ্ছেন তা তো নয়। শেখ হাসিনা ওটাকে কোনো প্রসঙ্গে হচ্ছে, উল্টে তিনি বলছে সে প্রত্যেক কটার বিচার করব। 32 ধানমন্ডি কারা ভেঙেছে, সেই হাতগুলো মুখগুলো চিহ্নিত করলে সেই হাতগুলোকে তিনি বুঝে নেবেন। প্রতিহিংসা পরায়ণ রাজনীতির জন্য তো সকলেই প্রসিদ্ধ, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা নতুন যারা এসেছে তাদের প্রতিহিংসার খবর তারা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে ছাত্রদের উত্তেজিত করছে বা ভাঙচুর করাচ্ছে, তা এরকম হয়েছে তা না, কিছু বিভিন্ন জায়গায় হয়ে থাকতে পারে। তারা নতুন রাজনৈতিক দল করেছে, ফলে স্বাভাবিকভাবে তাদের এবার প্রমাণ করার পালা।
এখন যদি সে অনন্তকাল নির্বাচনের হয় আর তারাও হচ্ছে সে নির্বাচনের প্রক্রিয়া সাজাবার গোছাবার চেষ্টা করছেন, তাহলে ওটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। এতদিন থাকলে যদি নির্বাচন না দিয়ে যদি বাংলাদেশ থাকে, তাহলে বাংলাদেশ কিভাবে চলবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের নাগরিকেরা, যেমন ভারতের ক্ষেত্রে তৌহিদ হাসান বলেছে যে ভিসাটার ব্যাপারে ভারতেরই বোঝা উচিত, তারা যদি দেয় তাহলে ভালো। তার কারণ ওই চীনে গিয়ে চিকিৎসা করাবো এই সমস্ত আওয়াজ দেওয়া যায়, বাস্তবিক পরিস্থিতিতে ওটা হয় না। সে দেশের জনগণের কি হাল করে রেখেছে তো বোঝা যায়, জনগণের কি হাল করে রেখেছে। এখানে তারা চিকিৎসা নিতে আসতো, তো আমাদেরই আশেপাশে তো সব থাকে, ওঠে কেন আসতো? তার কারণ হচ্ছে ধরা যাক 1,25,000 টাকার প্যাকেজ, সে 5-6 দিন সে সমস্ত কিছু করলো, আবার হয়তো 1 বছর পরে বা 7 মাস পরে চেক আপে আসবে, এবং তার সাথে কেনা কেটা এই সমস্ত কিছু তারা একসাথে করতেন। তার কারণ বাংলাদেশ বহু জিনিস উৎপাদন করতে পারে না, উৎপাদন করার সেই পরিস্থিতি তাদের নেই। তাদের যে সম্পদ, মানব সম্পদ বহু জায়গায় তারা রয়েছে, তাদের রেমিটেন্সের উপর বাংলাদেশ চলে, এই সমস্ত এলোমেলো হয়ে গেছে। শেখ হাসিনার সময় অর্থনৈতিক যে উন্নতি, সেই উন্নতি স্টপ হয়ে গেছে। রাজনৈতিক প্রশ্নে বাংলাদেশের শুধু কি আওয়ামী লীগ, কোন রাজনৈতিক দল আছে যে বলতে পারে যে সে সহিংসতার পথ নেয়নি, সে আন্দোলনের নামে ভাঙচুর অগ্নিসংযোগ করেনি? একটি রাজনৈতিক দল বলুক। 3টে তো রাজনৈতিক দলকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। জামাত তো তার তো রেকর্ড অসাধারণ, তার রেকর্ড অসাধারণ। এবার তারা বলছেন যে নির্বাচনে, কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে ফাঁসিতে চড়াবার পর নির্বাচন, এনসিপি বলছে, এনসিপি নতুন দল ওই সার্জিস আলম, ওর এমনিতে ধরুন এই সমস্ত যেটা একটু গরম গরম কথা বলে এরকম থাকে না, এমনি হিট খাওয়ানো বলে, হ্যাঁ একদম, মানে গরম খাওয়াবো, তাতাবো, আর এমনি প্রচুর লোক আছে, স্বাভাবিক বাচ্চা ছেলে। তা দেখো, একটা অল্প বয়সী তরুণ প্রতিবাদের প্রতি সবসময় মানুষের একটা সহানুভূতি থাকে, সেই বাংলাতেও আছে। যেমন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে আমাদের সকলের কাছে সব প্রিয়, কেন? 21-22 বছর বয়সে তার কবিতার যে সেটা এরপর আর পৃথিবী দেখতে পায়নি, মারা গেছিলেন। তেমনি নতুন কোনো ছাত্র নেতা উঠে এলে তার প্রতি একটা সহানুভূতি থাকে, এ বঙ্গে হয়, ওখানেও তাই। কিন্তু এইসব কথাগুলোর মধ্যে কোনো রাজনৈতিক গভীরতা তো নেই। আরে বাবা, অটোনোমাস বডি নির্বাচন কমিশন দ্বারা ঠিক করলো যে প্রধান নির্বাচন দল, রাজনৈতিক দল, তাকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দিই, আন্তর্জাতিক স্তরে যারা যারা ডেমোক্রেসি ফলো করে তারা কেউ কে মান্যতা দেবে না সেই সরকার। ঠিক যেমন ভাবে শেখ হাসিনার শেষ দফার নির্বাচনে বিএনপি নির্বাচনে যে না যাবার সাথে সাথে পরিপ্রেক্ষিত রচিত হয়ে গেছিল যে এবারে পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন হবে বাংলাদেশে। তার কারণ বিএনপি নির্বাচনে আসেনি, যেভাবে একটা নির্বাচন হয়েছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সিটা তৈরি হয়েছিল সেটা তো নির্বাচনে রিফ্লেক্টেড হয়নি। নয়। তাহলে তখন অ্যান্টি ইনকামবেন্সিটা কি হলো? ওই মূর্তি ভাঙলো, জনতা রাস্তায় নেমে এলো, গোলাগুলি চললো, সমস্ত কিছু হলো, অ্যান্টি ইনকামবেন্সি উবে গেল। এখন দেখো শেখ হাসিনার জনপ্রিয়তা ফিরে এসছে। এখন অত সোজা যে শেখ হাসিনাকে ঢুকলে করে দেবো, ফাঁসিতে চড়িয়ে দেবো। নির্বাচন ঘোষণা হলে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি তোমাকে যেটুকুনি আমার কাছে খবর আছে। এবার আপনার কাছে আসি। আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন। নির্বাচন ঘোষণা হলেই কি শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন বাংলাদেশে? এইটাই সবচেয়ে বড় যে দেখো, অনেকে বলছে ভারত, ডক্টর ইউনূস যে ভারত প্রত্যার্পণ করবে। ভারত কেন? ভারত কি তাকে নিয়ে এসছে, নাকি তাকে গ্রেপ্তার করে ভারতের এখানে বিচারে নিয়ে? কিছুই না। বাংলাদেশের সেনাবাহিনী জরুরি ইয়েতে ভারতের সাথে কমিউনিকেশন ছিল, তারা পৌঁছে দিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে, এবং ভারতে বসে তিনি তার মতো করে কিছু রাজনৈতিক কার্যকলাপ যে চালাচ্ছেন সেটাও প্রমাণিত। তার মানে এটা থেকে বার্তা পরিষ্কার, শুরুতেই বলেছে ভারতের বিদেশ নীতি পরিষ্কার। ভারত কখনো কোনো অনির্বাচিত সরকারের সাথে বেশি সম্পর্ক রাখে। প্রতিবেশী দেশ হিসাবে দেশের সাথে দেশের সম্পর্ক সে রাখতে পারে। কেউ যদি মেডিকেল ভিসা চায়, ইমার্জেন্সি ক্ষেত্রে সেটাও দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতেই পারে। শ্রীলঙ্কাকেও করেছিল, কিন্তু সম্পর্ক থাকে নির্বাচিত সরকারের সাথে। ডক্টর ইউনূসের সরকার তো নির্বাচিত নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার। যেহেতু বাংলাদেশের নাগরিকরা মেনে নিচ্ছে, তার নাগরিকদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যে নাগরিকরা এত অত্যাচার সহ্য করেছে, তারপর জুলাই অগাস্টে তাদের উপর এত কিছু ঘটনা ঘটেছে,
তারপরে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে, ঠিক স্কুল কলেজে যেতে পারছে না বাড়ির ছেলে মেয়েরা, ঠিক মতো করে পড়াশোনার পরিবেশ নেই, কিছুই নেই। তারপর অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন দিয়েছে। ডক্টর ইউনূসের চিরকৃতজ্ঞ থাকা উচিত। তিনি কি দিয়েছেন? তিনি যেটা দিতে পারেন, একটা দ্রুত নির্বাচনটা দিতে পারেন, তবু তো আর একটা সম্মান থাকবে। ইমিডিয়েট এফেক্টে মানে একটা নির্বাচিত সরকার দরকার। এবং সেই যখনই নির্বাচনে করবে, স্বাভাবিকভাবে তখন একটা পথ খুলে যাবে। তখন তুমি যদি গ্রেপ্তার করো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। গ্রেপ্তার হয়তো কেউ করতে পারে, এখন নির্বাচন কমিশনের আন্ডারে যদি সমস্ত চলে যায়, তখন তো তার হাতে ক্ষমতা, ভারতের মতোই নির্বাচন। তখন শেখ হাসিনা, কারণ আওয়ামী লীগের তিনিই তো নেত্রী, তাকে কেন্দ্র করে আওয়ামী লীগ। ফলে একটা নির্বাচনের দরকার, এবং বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছিল। তার কারণ বিএনপি যেটা চেয়েছিল, এই পরিস্থিতিতে যে অ্যান্টি ইনকামবেন্সি যেটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের, সেটা বিএনপির ফেভারেই যেত। কিন্তু জামাত সেটাকে অনেকটা কেচে গন্ডুস করেছে। বাদ বাকি যারা রয়েছে তারা আমরা যতক্ষণ না তৈরি হব ততক্ষণ অবধি নয়। ফলে বিএনপির কাজটা কঠিন হয়ে গেছে। তবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। হ্যাঁ, যদি তার ইনস্ট্রাকশনে চলে, যে আমি শুধু ভলকার টুর্কের রিপোর্টটাকে কিন্তু লাস্ট হিসাবে ধরছি, সেখানে শেখ হাসিনার নির্দেশে গুলি চলেছে, শেখ হাসিনা দায়ী একবারও কিছু বলেনি। এবং উল্টে অন্যদের সম্পর্কেও এমন কিছু কথা আছে, সে একটা ওভারঅল রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে কিন্তু যদি বলা যায় অনেকেরই অস্বস্তি হবে, শেখ হাসিনা তো হচ্ছেই, তার কারণ গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার নামটা তো সবচেয়ে বেশি এসেছে। কিন্তু এটাকে যত দীর্ঘায়িত করবে নির্বাচনে, তত বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশে যেটুকুনি উপস্থিতি রয়েছে, তার যে বক্তব্য রয়েছে, সেটা ক্রমশ লঘু হবে, এবং তার সমস্ত দায় কিন্তু গিয়ে বর্তমানে ডক্টর ইউনূসের উপর। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ইন্ডিয়ান চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশের পরিস্থিতি তখনই স্বাভাবিক হবে যখন নির্বাচন হবে, এবং সেই নির্বাচন অত্যন্ত দ্রুত করাতে পারেন ডক্টর ইউনূস, তখনই কিন্তু গোটা দেশের একটা স্থিরতা বজায় থাকবে। এবং সমুদ্রগুপ্তের যে কবিতা দিয়ে বলছিলাম, ঠিক সেইভাবে বাংলাদেশ আবার আগের ঢঙে ফিরে যাবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরাও মনে করছেন। দেখার যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কতটা পরিবর্তন ঘটে, নির্বাচন কত দ্রুত হয়। তবে বাংলাদেশ সংক্রান্ত লেটেস্ট আপডেটের জন্য আপনারা অবশ্যই আমাদের প্ল্যাটফর্মের দিকে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং অবশ্যই আপনারা মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্য বাংলাদেশ সংক্রান্ত আরো অজানা বিষয়কে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে সামনে আনার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে, মনোবল অনেক বাড়াবে। আপাতত ধন্যবাদ। আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি আপনাদের থেকে।